আজ আমরা কারক প্রকরণ সম্পর্কে আলোচনা করব। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক উচ্চ মাধ্যমিকের জন্য। আজকে আমরা কারকের কিছু প্রাথমিক বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব। সংস্কৃত ব্যাকরণ জানার জন্য আমাদের প্রথমে প্রয়োজন বর্ণের নিয়ম। তার জন্য আমাদের সন্ধি প্রকরণ পড়তে হয়। তারপরে কয়েকটি বর্ণ নিয়ে গঠিত হয় যে পদ, সেই পদের নিয়ম সম্পর্কে জানতে গেলে আমাদের সমাস প্রকরণ পড়তে হয়। এবং কতগুলি পদ নিয়ে যে বাক্য গঠিত হয় সেই বাক্যের নিয়ম সম্পর্কে জানতে গেলে আমাদের কারক প্রকরণ পড়তে হয়। তো আজকে আমরা বাক্যের নিয়ম সম্পর্কে জানব, অর্থাৎ কারক প্রকরণ সম্পর্কে পড়ব। আসলে এই বিষয়গুলিতে খুবই কনফিউশন থাকে। আসলে কারক কি, বিভক্তি কি। তো প্রথমে দেখে নেওয়া যাক কারক কি। কারক কাকে বলা হয়? ক্রিয়ান্বয়ী কারক, অর্থাৎ ক্রিয়ার সহিত যাহার অন্বয় হয় তাহা কারক হিসাবে গণ্য করা হয়। যেমন আমি ভাত খাই, এখানে খাইটা হচ্ছে ক্রিয়াপদ, আমি এবং ভাত এই খাই ক্রিয়াপদের সঙ্গে যুক্ত রয়েছে, তাই আমি হলো একটি কারক, ভাত হলো একটি কারক। তাহলে খাইটা কি? ক্রিয়াপদ। তাহলে ক্রিয়ার সঙ্গে যাহারা যুক্ত থাকে তাহারা কারক হয়ে থাকে। তাহলে ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সহিত যাহার অন্বয় থাকে তাহাকে কারক বলে। এবারে দেখো, তাহলে কারক বিষয়টি আমাদের ক্লিয়ার। এখন আমরা কারকের প্রকারভেদ সম্পর্কে জানব। কারক কত প্রকার? কারক 6 প্রকার। কি কি কারক? ফার্স্ট যেটা আসে তা হলো কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, উপাদানকারক, অধিকরণকারক। তাহলে কারক কয়টি? 6টি। তাহলে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, উপাদানকারক এবং অধিকরণকারক। এই 6টি কারক আমাদের মনে রাখতে হবে যে কয়টি কারক হয়ে থাকে? 6টি কারক। এবার প্রশ্ন হলো যে কারককে আমরা চিনব কিভাবে? একটি বাক্যের মধ্যে কোন কারক হয়েছে তাকে চিনব কিভাবে? তো দেখো, আমরা যদি কর্তৃকারককে চিনতে চাই তখন আমি ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করব। যদি কর্মকারক সম্পর্কে জানতে চাই তাহলে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করব? তাহলে যা উত্তর পাবো তা হবে কর্ম। তেমনি কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তা হলো কর্তৃকারক। এবার কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাবো? করণকারক। আর কাদের জন্য, ক্রিয়াপদকে যদি কাদের জন্য এই অর্থে প্রশ্ন করে থাকি তাহলে পাবো কি? সম্প্রদানকারক। উপাদান কারককে জানার জন্য কোথা থেকে বা হইতে বা চেয়ে
তাহলে হইতে থেকে যে, এই তিনটি ওয়ার্ড দিয়ে যদি ক্রিয়াপদকে প্রশ্ন করি তখন পাবো অপাদান কারক। এবং যদি ক্রিয়াপদকে কোথায় দিয়ে প্রশ্ন করি তখন তাকে পাবো অধিকরণ কারক। এবার দেখো, তাহলে কে কে সংস্কৃতে বলে কহ, কি কে কিম, কিসের দ্বারা কে কেন, কাদের জন্য কে কসময়, কোথা থেকে কে কসমাত, আর কোথায় থেকে কুত্র। এই কুত্র হলো একটি অব্যয় পদ। এবারে উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই যে আমরা কারক নির্ণয় করতে পারছি কি পারছি না। এবার দেখো, নৃপতি তীর্থক্ষেত্রে রাজকোষাৎ স্বহস্তেন দরিদ্রায় ধনম দদাতি। তাহলে নৃপতি কোনো একজন রাজা তীর্থক্ষেত্রে, তীর্থক্ষেত্র একটা স্থান, সেখানে রাজকোষ হইতে নিজের হাতের দ্বারা দরিদ্র দিগকে ধনম অর্থাৎ টাকা পয়সা দদাতি দান করছে। তাহলে এখানে দদাতিটা কি ক্রিয়াপদ, দদাতি ক্রিয়াপদ। এই দদাতি ক্রিয়াপদকে আমি কে দিয়ে প্রশ্ন করব, কে দদাতি, নৃপতি দদাতি, তাহলে হয়ে যাচ্ছে কি কর্তৃকারক। আবার দেখো, এবার প্রশ্ন করব কি দদাতি। আমরা যদি সংস্কৃতে প্রশ্ন করি কিম দদাতি, কি দান করছে না ধনম, তাহলে ধনমটা হয়ে যাচ্ছে কি, ধনমটা হয়ে যাচ্ছে কর্মকারক, ধনমটা হয়ে যাচ্ছে কর্মকারক। এবার দেখো, এবারে কেন, কেন দিয়ে যদি প্রশ্ন করি অর্থাৎ কিসের দ্বারা, কিসের দ্বারা দান করে, দেখো স্বহস্তেন হাতের দ্বারা, তাহলে হয়ে যাচ্ছে কি করণ কারক। তাহলে আমরা ক দদাতি কে দান করে, নৃপতি কর্তৃকারক, কিম দদাতি ধনম দদাতি কর্মকারক, কেন দদাতি স্বহস্তেন, স্বহস্তেন কি না করণ। তাহলে কিম দদাতি কর্মকারক, ক দদাতি কর্তৃকারক, কেন দদাতি করণকারক। বোঝা গেল? এরপর দেখো, এরপরে যে বিষয়টি রয়েছে তা হলো সম্প্রদান কারক। দেখা দদাতি ক্রিয়াপদকে এবার আমরা প্রশ্ন করব যে কসময়ী দদাতি অর্থাৎ কাদেরকে দান করছো, কাদের জন্য দান করছো, কাদের দান করছে নৃপতি, দরিদ্রায়, দরিদ্রায় দদাতি, তাহলে দরিদ্র হয়ে যাচ্ছে কি সম্প্রদান কারক। এরপর দেখো কসমাদ, কোথা হইতে দান করছো, কসমাদ দদাতি, তাহলে রাজকোষাৎ, কোথা হইতে রাজকোষাৎ, তাহলে রাজকোষাৎ হয়ে যাচ্ছে কি অপাদান, অপাদান কারক। এইবারে প্রশ্ন হলো যে কুত্র দদাতি, পুত্র দদাতি, কোথায় দান করছো, তাহলে কোথায় তীর্থক্ষেত্রে, তাহলে তীর্থক্ষেত্র হয়ে যাচ্ছে কি অধিকরণ কারক। তাহলে আমরা নির্ণয় করতে পারলাম এই কোশ্চেনের দ্বারা। আরেকবার দেখো কি কোশ্চেন, ক দদাতি নৃপতি, কিম দদাতি ধনম, কেন দদাতি স্বহস্তেন, কসময় দদাতি দরিদ্রায়, কসমাৎ দদাতি রাজকোষাৎ, কুত্র দদাতি তীর্থক্ষেত্রে। তাহলে দেখো,
তাহলে এই দদাতি ক্রিয়াপদটার সঙ্গে প্রতিটি বিষয়ের অন্বয় রয়েছে। দদাতি ক্রিয়াপদটা মধ্যে যদি নিপতি না থাকে তাহলেও দদাতি ক্রিয়াপদটা সম্পন্ন হবে না। যদি তীর্থক্ষেত্র না থাকেও দদাতি ক্রিয়াপদটা সম্পন্ন হবে না। যদি রাজকোষাদ না থাকেও দদাতি ক্রিয়াপদটা সম্পন্ন হবে না। স্বহস্ত অর্থাৎ রাজার যদি হাত না থাকে তাও দদাতি ক্রিয়াপদটা সম্পন্ন হবে না। দরিদ্রায় যদি না থাকে তাও দদাতি ক্রিয়াপদটা সম্পন্ন হবে না। ধনম যদি না থাকে তাও দদাতি ক্রিয়াপদটা সম্পন্ন হবে না। তাহলে দদাতি ক্রিয়াপদটাকে সম্পন্ন করার জন্য সবাইকেই প্রয়োজন। যতজন যুক্ত রয়েছে এই দদাতি ক্রিয়াপদটাকে সম্পন্ন করার জন্য সকলেই কারক। তাহলে দদাতি হলো ক্রিয়া, ক্রিয়ার সহিত যারা যারা যুক্ত থাকে তারা হয়ে যায় কারক। তাহলে নিপতি যুক্ত ছিল, তীর্থক্ষেত্র যুক্ত ছিল, রাজকোষাদ যুক্ত ছিল, স্বহস্তেন যুক্ত ছিল, দরিদ্রায় যুক্ত ছিল, ধনম যুক্ত ছিল। তাহলে নিপতি হয়ে যাচ্ছে সেই অর্থে কর্তৃকারক, ধনম হয়ে যাচ্ছে কর্মকারক, স্বহস্তেন হয়ে যাচ্ছে কি করণকারক, দরিদ্রায় হয়ে যাচ্ছে সম্প্রদানকারক, রাজকোষাদ হয়ে যাচ্ছে অপাদানকারক এবং ধনম হয়ে যাচ্ছে আর তীর্থক্ষেত্র হয়ে যাচ্ছে অধিকরণকারক। তাহলে কারক বোঝা গেল যে কারককে আমরা চিনব কিভাবে। আরেকবার বলে দিচ্ছি যে কর্তৃকারককে আমরা চিনব কিভাবে। যদি আমরা এই দদাতি ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করি কর্তৃকারক, কি দিয়ে প্রশ্ন করি কর্মকারক, কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করি করণকারক, কাদের জন্য দিয়ে প্রশ্ন করি সম্প্রদানকারক, কোথা থেকে প্রশ্ন করি কোথা থেকে দান করছে বা কাদের জন্য দান করছে, কিসের দ্বারা দান করছে, কি দান করছে, কে দান করছে, ঠিক আছে, কোথায় দান করছে। তাহলে এভাবে যখন প্রশ্ন করব আমরা একটা একটা কারক নির্ণয় করতে পারবো। একদম ইজি। আশা করি বোঝা গিয়েছে। না বোঝা গিয়ে থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। এরপর দেখব তাহলে কারক আমরা বুঝতে পেরেছি। এখন দেখব বিভক্তি। দেখে নাও, দেখো তাহলে কারকের একটা সংজ্ঞা ছিল। কারকের সংজ্ঞা কি? ক্রিয়ান্বয়ী কারক। তেমনি বিভক্তির একটি সংজ্ঞা রয়েছে যে বিভক্তি কাকে বলে। মানে বিভক্তির সংজ্ঞায় বলা হচ্ছে সংখ্যা কারকাদি বোধয়িত্রী বিভক্তি। তাহলে যার দ্বারা আমরা সংখ্যা নির্ণয় করতে পারি, কারক নির্ণয় করতে পারি, আদি শব্দের দ্বারা আমরা কি বুঝবো? আদি শব্দের দ্বারা কারকাদি মানে কারক তো 6 প্রকার, তাছাড়াও আরো দুটো পদ রয়েছে। একটি হলো সম্বোধন পদ, একটি হলো সম্বন্ধ পদ। তাহলে কারক ছাড়া দুটি পদ রয়েছে, একটা সম্বোধন পদ, একটা হচ্ছে সম্বন্ধ পদ। তাহলে কি বললাম যে কারক ছাড়া আরো দুটি পদ রয়েছে, সম্বোধন পদ আর সম্বন্ধ পদ। এটা আদি পদের দ্বারা বোঝানো হয়েছে। এগুলিকে যে বোধ করায় সে হলো বিভক্তি। কিভাবে বোধ করায়? দেখো, প্রথমা বিভক্তিতে কি থাকে? আমরা প্রথমা বিভক্তি নরর যদি আমরা প্রথমা বিভক্তি দেখি তাহলে কি পাবো? নর, নরৌ, নরা। তাহলে নরহ এটা একবচন, মানে একজনকে বোঝায়। তাহলে কি করে বুঝলে তুমি একবচন? নরহ বিসর্গটা রয়েছে, অর্থাৎ এখানে সুবিভক্তিটা রয়েছে। তাহলে এক সংখ্যাকে বুঝিয়েছে কে? বিভক্তিটি। তেমনি নরৌ, ঔকারের দ্বারা আমি বুঝতে পেরেছি এখানে দুটি সংখ্যা। তাহলে ঔটা একটা বিভক্তি। ঔ বিভক্তি আমরা পড়েছি, সুব বিভক্তি 21 প্রকারের হয়ে থাকে। সু ঔ যশ, অমোট শস, টা ভ্যাম বিষ ইত্যাদি 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 করে 21 প্রকারের বিভক্তি হয়ে থাকে। তো তাহলে 21 প্রকারের বিভক্তি হয়ে থাকে। তাহলে যদি আমি বিসর্গ লাগিয়ে দিই তখন আমি বুঝে যাব। নরার পরে যদি বিসর্গ লাগাই তাহলে একজন মানুষকে বোঝাচ্ছে। কি করে বুঝলাম? এই বিসর্গের দ্বারা বুঝলাম। নরার পরে যদি ঔকার লাগিয়ে দিই তখন আমরা দুজন মানুষকে বোঝাচ্ছে, বুঝবো। তারপর যদি আকার আর বিসর্গ লাগিয়ে দিই তাহলে বুঝবো কি অনেকজন মানুষকে বোঝাচ্ছে। তাহলে দেখো, এর দ্বারা আমরা একজনকে বোঝাই, এর দ্বারা আমরা দুজনকে বোঝাই, এর দ্বারা আমরা অনেকজনকে বোঝাই, দুয়ের অধিক, অনেকজন।
তো তাহলে আমরা বুঝতে পারছি বিভক্তি লাগানোর ফলে, তাহলে বিভক্তি দ্বারা আমরা সংখ্যার জ্ঞান হচ্ছে, তাহলে বিভক্তি দ্বারা আমরা সংখ্যার জ্ঞান করতে পারছি, ও বিভক্তির দ্বারাও সংখ্যার জ্ঞান করতে পারছি, আকার আর বিসর্গ অর্থাৎ যশ বিভক্তির দ্বারাও আমরা সংখ্যার জ্ঞান করতে পারছি। তাহলে বিভক্তি দ্বারা সংখ্যার জ্ঞান হয়ে থাকে। আর কিসের জ্ঞান হয়ে থাকে? কারকের জ্ঞান হয়ে থাকে। কিভাবে কারকের জ্ঞান হয়ে থাকে এক্ষুনি দেখো। দেখো বিভক্তি কারকের জ্ঞান হয়ে থাকে আমরা নিচে দেখছি কিভাবে হয়। দেখো আগে বুঝো বিভক্তি, যে বিভক্তি 7 প্রকার। একটি হলো প্রথমা বিভক্তি, একটি হলো দ্বিতীয়া বিভক্তি, একটি তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আমরা 1 2 3 4 5 6 7 যেমন পড়ি সেরকমভাবে মনে রাখবো। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী 7 প্রকারের বিভক্তি হয়ে থাকে, কিন্তু কারক 6 প্রকারের হয়ে থাকে। তাহলে আমরা যদি এভাবে করে থাকি, দেখো প্রথমে ছিল কর্তৃকারক, তাহলে আমি কর্তৃকারকের সঙ্গে আমি প্রথমা বিভক্তি যুক্ত করলাম। তাহলে মনে রাখতে হবে কি কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়, সাধারণ অর্থ, এটা তোমরা সামান্য করে বোঝো। কর্মকারক, কর্মকারকের দ্বিতীয় বিভক্তি। কর্মর পরে কে ছিল? করণকারক, করণকারকের তৃতীয় বিভক্তি। সম্প্রদানকারকের চতুর্থী বিভক্তি। অপাদানকারকে পঞ্চমী বিভক্তি। আরেকটা অধিকরণ কারক ছিল, সেখানে সপ্তমী বিভক্তি। তাহলে প্রশ্ন হলো ষষ্ঠীতে কি কোনো কারক হয় না? ষষ্ঠীতে কারক হয় না, ষষ্ঠীতে কি হয়? সম্বন্ধ পদ হয়ে থাকে। তাহলে কেন সম্বন্ধ পদ হয়ে থাকে? কারণটা হলো, দেখো কারণটা হলো সম্বন্ধ পদটা কারক নয়, সম্বন্ধ পদটা কারক নয়। কিভাবে? কারকের সংজ্ঞায় সম্বন্ধ পদটা কি করে কারক নয় আমি বলছি, মন দিয়ে দেখো। না বুঝতে পারলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো সম্বন্ধ পদটা কারক নয় কিভাবে? কারকের সংজ্ঞায় কি বলেছি? ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ কারক সেই হতে পারবে যে ক্রিয়াপদের সঙ্গে যুক্ত থাকে, সেই কারক হতে পারবে। এবার দেখো আমি বললাম রামের পুত্র যায়, রামের পুত্র যায়। দেখো এটা ক্রিয়া, ক্রিয়াপদ কি? প্রশ্ন করো কে যায়? পুত্র যায়। রাম কি যায়? রাম যায় না, রাম যায় না। তাহলে রামের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই, পুত্রের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক আছে। রামের সঙ্গে কি আছে? রামের সঙ্গে কার সম্পর্ক আছে? রামের সঙ্গে পুত্রের সম্বন্ধ আছে, রামের সঙ্গে পুত্রের সম্বন্ধ আছে, ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ নেই। সেই কারণে এটা কারক নয়, কারণ কারক হতে গেলে ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ অবশ্যই থাকতে হবে। ক্রিয়ার সঙ্গে পুত্রের সম্বন্ধ রয়েছে, তার জন্য এটা কি কারক? কর্তৃকারক। বাট রামের কোনো সম্পর্ক নেই, তার জন্য এটা কারক নয়, এটা হচ্ছে সম্বন্ধপদ। এই কার সঙ্গে সম্বন্ধ করেছে? পুত্রের সঙ্গে সম্বন্ধ করেছে। পুত্রের সঙ্গে কার পুত্র? রামের পুত্র। কার পুত্র? রামের পুত্র। তাহলে পুত্রের সঙ্গে সম্বন্ধ করেছে, তো সেই কারণে এটা আর কি কারক হতে পারলো না। এইবারে বলছি যে তাহলে আমরা সম্বন্ধ পদকে চিনব কি করে? না, সম্বন্ধ পদকে চেনার উপায় হলো যদি আমরা কোনো পদের শেষে র, বাংলা পদের শেষে র বা এর যুক্ত করে দিই, তখন আমি বুঝবো কি এটা হচ্ছে সম্বন্ধ পদ। যেমন বললাম রামের পুত্র, তাহলে র রয়েছে, তাহলে এটা কি পদ? সম্বন্ধ পদ। বোঝা গেল? তাহলে এই কারণে সম্বন্ধ হলো একটা পদ, না কারক নয়। বেশ, তাহলে সবসময় আর সম্বোধন, সম্বোধনে কি বিভক্তি হয়? প্রথমা বিভক্তি হয়, তার জন্য একটি সূত্র রয়েছে আমরা পড়ব। তো সম্বোধনে কি বিভক্তি হয় এটা জেনে রাখো, প্রথমা। সম্বোধনে প্রথমা, সম্বোধনে প্রথমা বিভক্তি। ব্যাস, তাহলে আমাদের মনে রাখতে হবে কি না, প্রথমা বিভক্তি কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়, করণকারকে তৃতীয় বিভক্তি হয়, সম্প্রদানকারকে চতুর্থী হয়, অপাদানকারকে পঞ্চমী হয়, কিন্তু সম্বন্ধ পদে ষষ্ঠী হয়, অধিকরণ কারকে সপ্তমী হয়। বিষয়টা ক্লিয়ার হলো? এবার এই যে হয়
কর্তৃকারকে প্রথমা হয়, কর্মকারকে দ্বিতীয়া হয়, করণকারকে তৃতীয়া হয়, সম্প্রদানকারকে চতুর্থী হয়, অপাদানে পঞ্চমী হয়, সম্বন্ধপদে ষষ্ঠী হয়, অধিকরণকারকে সপ্তমী হয়। এটা কোনো বাধ্যতামূলক নয় যে কর্তৃকারক মানে প্রথমা বিভক্তিই হবে, কর্মকারক মানে দ্বিতীয় বিভক্তিই হবে, করণকারক মানে তৃতীয় বিভক্তি হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তবে এটুকু মনে রাখো, খাতায় লিখে রাখো যে কারক থাকলেই বিভক্তি অবশ্যই হবে, কিন্তু বিভক্তি থাকলে কারক নাও হতে পারে। তাহলে কারক থাকলে অবশ্যই তাই কোনো না কোনো বিভক্তি অবশ্যই হবে, কিন্তু তোমরা সামান্য জেনে রাখো যে কর্তৃকারকে প্রথমা, কর্মের দ্বিতীয়া, করণকারকে তৃতীয়া, সম্প্রদানকারকে চতুর্থী, অপাদানকারকে পঞ্চমী, সম্বন্ধে ষষ্ঠী, অধিকরণকারকে সপ্তমী। কিন্তু খাতায় নোট করে রাখবে যে এটা হচ্ছে তোমাদের জানার জন্য সাধারণ অর্থে, একটা বিশেষ অর্থ খাতায় লিখে রাখো যে কারক হলে অবশ্যই বিভক্তি থাকবে, কিন্তু বিভক্তি হলেই কারক হবে এমন কোনো কথা নাও হতে পারে। বোঝা গেল যে কারক হলে বিভক্তি অবশ্যই থাকবে, কিন্তু বিভক্তি হলে কারক নাও হতে পারে। এইবার আরেকটা কথা লিখে রাখো কারক বিভক্তি সম্পর্কে, যখন একটি বিষয় পড়াবো তখন বিষয়গুলি আর একটু পরিষ্কার হতে হতে চলবে, যে কেন বলছি এই কথাগুলো। দেখো, কোথাও কোথাও কর্মকারকটা অধিকরণ হয়ে যায়, কর্মটা অধিকরণ হয়ে যায়, তার উদাহরণটা পড়ব। কখনো কখনো সম্প্রদানটা কর্ম হয়ে যায়, তাই এটা একটু তোমাদের ক্ষেত্রে জটিল হয়ে যাবে, তবে হয়ে যায় অনেক অনেক ক্ষেত্রে। আমরা সূত্র আলোচনা করলে প্রতিটা বুঝতে পার। তো এইটা তোমাদের বেসিক যে বিষয়টা, এটা তোমাদের মাথায় সবসময় রাখতে হবে যে প্রথমা বিভক্তি সমান কর্তৃকারক, অর্থাৎ কর্তৃকারকে প্রথমা হয়, কর্মকারকে দ্বিতীয় হয়, করণকারকে তৃতীয় হয়, সম্প্রদানে চতুর্থী হয়, অপ্রদানে পঞ্চমী হয়, সম্বন্ধে ষষ্ঠী হয়, অধিকরণে সপ্তমী হয়। এটা তোমাদের মাথায় একেবারে গেঁথে নিতে হবে। আর সম্বোধন অর্থে প্রথমা, সম্বোধন পদ অর্থে ষষ্ঠী। ঠিক আছে, তাহলে আজকে আমরা কারক এবং বিভক্তি সম্পর্কে, আচ্ছা আরেকটা বিষয় দেখে নাও। তাহলে বলছিলাম সংখ্যা তো বোধ হয় কীভাবে বুঝেছিলে, কারক আদি কী করে বোধ হয় বিভক্তির দ্বারা। দেখো বললাম কি, প্রথম বিভক্তি যদি আমি দেখি তাহলে তার সঙ্গে আমি কি বুঝতে পারি, কর্তৃকারক, সাধারণ অর্থ বুঝো। এই দ্বিতীয় বিভক্তি দেখি তাহলে কর্মকারকের বোধ হবে, তাহলে কারকের বোধ হচ্ছে। আবার সম্বোধন পদ কী করে বুঝবো, যদি প্রথমা বিভক্তি থাকে তাহলে সম্বোধন পদ বুঝবো। তবে তার একটা নিয়ম রয়েছে যে কোন পদগুলোকে আমরা সম্বোধন পদ বলবো, হ্যাঁ সেই নিয়মগুলি আমরা এবারে পড়ব। সেটাই হচ্ছে কারক প্রকরণ, আর কিছুই না। যে প্রথমা বিভক্তি হওয়ার কি নিয়ম রয়েছে, যে প্রথমা বিভক্তি কোন কোন অর্থে হয়, দ্বিতীয় বিভক্তি কোন কোন অর্থে হয়, তৃতীয় বিভক্তি কোন কোন অর্থে হয়, আমরা ধীরে ধীরে সমস্ত বিষয়ে আলোচনা করব। যদি তোমাদের এখানে বুঝতে কোনো রকম ডাউট হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে নিচে। তাহলে পরের ক্লাসে আমরা আলোচনা করব কর্তৃকারকের কিছু সূত্র নিয়ে।